হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণটা খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পুরো অপটিক্সে, ঠিক আছে, পুরো অপটিক্সে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ প্রত্যেকটা জায়গাতে তোমার আলোর প্রতিসরণের ঘটনাবলী তুমি দেখতে পাবে। তো তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে এই টপিকটা পড়তে হবে। এর আগের সিরিজগুলোতে আমি আলোর প্রতিফলন নিয়ে দুটো সিরিজ দিয়েছি, আরো 2-4টা সিরিজ ওখানে আসবে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু পুরো মানে বোর্ডের যা সিলেবাস সেটা অনুসরণ করে পড়ানো হয়, এবং এনসিইআরটি নিটের যা সিলেবাস আর খুব বেসিক থেকে শুরু করানো হয়, এবং এর যতগুলো নিউমেরিক্যাল আছে অ্যাডভান্স থেকে শুরু করে সবই করানো হয়, ঠিক আছে। এবং নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখানো হয়, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যা আসবে সেটাও দেখানো হয়। তো চলো তোমরা মনোযোগ দিয়ে পড়বে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। নেক্সটটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বোঝার আগে আগে মিডিয়াম সম্বন্ধে তোমাদের 1 মিনিট স্বচ্ছ ধারণা দিব। মাধ্যম জিনিসটা কি, আমরা যেখানে বসবাস করছি বা আমি এখন যেই জায়গাতে আছি, এই জায়গার আশেপাশে কি আছে, এয়ার মলিকুল আছে। তাহলে এই যে এয়ার মলিকুল গুলো আছে, তাহলে এই মলিকুল গুলোকে নিয়ে একটা মিডিয়াম হয়েছে। তার মানে এটাকে বলবো আমরা এয়ার মিডিয়াম। ধরে নাও মাছগুলো জলের মধ্যে বসবাস করে, তাহলে ও যে মিডিয়ামে বাস করে সেটা হচ্ছে ওয়াটার মিডিয়াম, ঠিক আছে। যেমন কাঁচ একটা মিডিয়াম। তাহলে এইগুলো হচ্ছে মিডিয়াম। আর প্রত্যেকটা মিডিয়ামের একটা বৈশিষ্ট্য আছে। কোনো মিডিয়াম তোমার অপটিক্যালি ডেন্সার, কোনো মিডিয়াম অপটিক্যালি রেয়ার, মানে খুব পাতলা খুব ঘন। তাহলে এই ঘন পাতলার মধ্যে আলো পড়লে আলোর কত অংশ বিচ্যুত হবে, বা মানে মেইন রাস্তা থেকে কতটা মানে সরে যাবে, সে সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করা হবে। তো মিডিয়াম জিনিসটা কি বুঝতে পেরেছো? এখন রিফ্র্যাক্টিভ রিফ্র্যাকশন, সরি, এটা রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট। তো রিফ্র্যাকশন অফ লাইটটা কি? রিফ্র্যাকশন অফ লাইটটা বলছে কি, আলো যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে তখন এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলবো। ধরে নাও স্বাভাবিক একদম নর্মালি বুঝো কি, আলো এয়ার মিডিয়াম, এখানে আলোক উৎস আছে, এখান থেকে আলো আসছে, তা আলোর কিছু রে এই মিডিয়ামে এসে, আর নিচের মিডিয়ামটা হচ্ছে আমাদের ওয়াটার মিডিয়াম। কি মিডিয়াম? ওয়াটার। তাহলে আলো যখন এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে চলে গেল, তাহলে এই পুরো ঘটনাটাকে বলবো আমরা কি, আলোর প্রতিসরণ। বাস এইটুকুই, অন্য কিছু না। বুঝা গেছে? সহজ বাংলা ভাষায় আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলবো। এবারকা যাওয়ার পরে কি কি ঘটনা ঘটলো সেটা আলোর প্রতিসরণের অংশ, মানে সংজ্ঞার অংশ না। আলোর প্রতিসরণ যদি তোমাকে কোশ্চেনে আসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তুমি কি লিখবে? আলো এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে চলে যায়। তাহলে এই যে চলে যাওয়ার ঘটনাটাকে বলবো আমরা আলোর প্রতিসরণ। হয়ে গেছে। এখন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তুমি এয়ার মিডিয়ামে দৌড়াতে আরম্ভ করলে, ঠিক আছে। এয়ার মিডিয়ামে তোমার গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এয়ার মিডিয়ামে। তো এয়ার মিডিয়ামে তুমি যাচ্ছ। এখন যদি তোমাকে বলি কি জলের মধ্যে তুমি দৌড়াও, তাহলে তোমার গতিবেগ কি সেটা হবে? অবশ্যই হবে না, তার কারণ জল তোমাকে বাধা দেবে। তুমি অন্যভাবে আর একটা জিনিস তুমি এক্সাম্পল নিতে পারো। ধরে নাও এটা একটা জল বা পুকুরে বসে আছো, তুমি এখানে একটা পাথরকে ফেলে দিলে, যখন পাথরটা যখন জলের মধ্যে আসবে তখন জলের যে অণুগুলো আছে ও কি করবে, পাথরটাকে সবসময় বাধা দিবে, ঠিক আছে। আফথ্রেস ফোর্স মানে উপরের দিকে বল প্রয়োগ করবে। তো ওর গতিবেগটা স্বাভাবিকভাবে কি হবে? কমে যাবে। তাহলে ওর গতিবেগ যখনই কমতে থাকবে তখন আলো কিছুটা অংশ যে পথে আসছিল সেই পথে না গিয়ে অন্য পথে বেঁকে যাবে। বা বল, এখানে যে বল দিয়ে আমি উদাহরণটা বললাম, তো বলটা যাওয়ার কথা এই বরাবর, তো এই বরাবর না গিয়ে এই বরাবর চলে যায়। তার মানে প্রথমত কোনো একটা মিডিয়ামে যাওয়ার সময় কি হচ্ছে, যে কোনো বস্তু বা যে কোনো আলো এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, তাহলে কি হবে? ওর গতিবেগটা হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের। আর গতিবেগ হ্রাস পাওয়ার ফলে কি হবে, ওর যে লাইন ছিল, ও যে পথ বরাবর যাচ্ছিল, পাথ বরাবর, ওই পাথ বা ওই ডাইরেকশনে যাবে না, কিছুটা অংশ বেঁকে যাবে, ঠিক আছে। তাহলে আলোর প্রতিসরণ থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে তখন ওর গতিবেগ কমে যায় এবং ওর কিছুটা অংশ বেঁকে যায়, ঠিক আছে।
তো যখন এবারকে আমরা আলো নিয়ে চলে আসি, এবারকে ধরে নাও আলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে গেল, তো আলোর গতিবেগ যদি হ্রাস পায় তাহলে সেটাকে বলবো আমরা, সেই মিডিয়ামটাকে বলবো আমরা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। কি বলবো আমরা? অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। তাহলে অপটিক্যালি ডেন্সার মিডিয়ামটা কি বুঝতে পারলে? কি আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, তাহলে ওই মাধ্যমে যাওয়ার ফলে যদি আলোর গতিবেগ হ্রাস পেয়ে যায়, তাহলে সেই মিডিয়ামটাকে বলবো অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। আর অপটিক্যালি রেয়ার মিডিয়াম কোনটা? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার ফলে, ঠিক আছে, ওর গতিবেগ যদি বৃদ্ধি পেয়ে যায়, তো সেটাকে বলবো আমরা অপটিক্যালি রেয়ার মিডিয়াম। রেয়ার মিডিয়াম। তাহলে দুটো জিনিস তোমরা বুঝে গেলে। তাহলে আলোর প্রতিসরণ কি এটাও বুঝতে পারলে, অপটিক্যালি ডেন্সার এটাও বুঝতে পারলে, অপটিক্যালি রেয়ার এটাও বুঝতে পারলে। ঠিক আছে, চলো এখন আমরা বুঝবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি। খুব ইম্পর্টেন্ট। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে প্রথমে লেখা হয়, ওর সমীকরণ যদি আমরা দেখি, তো মিউ ইকুয়াল টু সি বাই বি। ভালো করে বুঝবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে তুমি আগে থেকে ভেবে নাও রো। রো মানে কি? রো ইকুয়াল টু কি জানি? ঘনত্ব বাই আয়তন। আয়তন, ঠিক আছে, ঘনত্ব, সরি, মাস বাই আয়তন, ভর বাই আয়তন। তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি ঘনত্ব। বড় ভূমিকাটা কি? ঘনত্ব। ওই জিনিসটা কি? একটা ঘনত্বকে বোঝায়। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে লেখা হয় মিউ ইকুয়াল টু সি বাই ভি। এখানে সি বাই ভি কি? সিটা হচ্ছে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন এয়ার মিডিয়াম, ইন এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম। আর ভিটা কি? ভিটা হচ্ছে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন আদার্স মিডিয়াম, আদার্স মিডিয়াম, মিডিয়াম। ভালো করে বুঝবে, ঠিক আছে। মিউ সমান আমরা লিখলাম সি বাই ভি। সিটাকে স্পিড অফ লাইট ইন এয়ার মিডিয়াম, আর ভিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন আদার্স মিডিয়াম। তাহলে একটা আলোকে তুমি প্রথমে এয়ার মিডিয়ামে পাঠাও, তাহলে ওর স্পিড যা হলো তুমি ওখানে বসিয়ে দিলে। ওই আলোটাকে তুমি জলে পাঠিয়ে দাও, তাহলে জলে যাওয়ার ফলে ওর স্পিড কত হলো সেটাকে বসিয়ে দাও, তাহলে ওই দুটোর যা অনুপাত হবে সেটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি মেজার করে অপটিক্যাল ডেনসিটি বা অপটিক্যাল ডেন্সার, ওই মিডিয়ামটা কতটা ঘনত্ব। তার মানে অপটিক্যালি টু মেজার অপটিক্যালি ডেন্সার। ভালো করে বুঝবে। তাহলে ধরে নাও একটা এক্সাম্পল কি, একটা কাজ, এই কাজটা কতটা ঘনত্ব, অপটিক্যালি ডেন্সার কতটা। তাহলে তুমি কি করবে? প্রথমে লাইটের সোর্স নাও, ওই সোর্স থেকে কিছু রে বার করো, ওই রেটাকে প্রথমে তুমি এয়ার মিডিয়ামে পাঠাও, তাহলে এয়ার মিডিয়ামে যাওয়ার ফলে ওর যা স্পিড দেখাবে, ঠিক আছে, ওই স্পিডটাকে তুমি এখানে বসিয়ে দাও। আবার ওই রেটাকে তুমি গ্লাসে পাঠাও, ওই মিডিয়াম, যে মিডিয়ামটা তুমি নিলে, যে মিডিয়ামে তুমি ঘনত্ব জানতে চাইছো, তাহলে ওখানে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়ার ফলে ওর যা স্পিড হলো তুমি এখানে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার ফলে যে তুমি মান পাবে সেটাকেই বলবো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন স্যার এটার গুরুত্ব কি ফিজিক্সে? ফিজিক্সে এটাই কি, কোনো মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি জানতে চাই, তখন তোমাকে শূন্য মাধ্যমে আলো পাঠাতে হবে, আর ওই মাধ্যমে আলো পাঠাতে হবে, পাঠিয়ে যে অনুপাতটা পাবে সেটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বুঝা গেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভূমিকা, ঠিক আছে। এখন যদি আমি এই মিউটাকে নিয়ে আলোচনা করি, মিউ ইকুয়াল টু সি বাই ভি। দেখো, যদি মিউ এর মান বাড়ে, ধরে নাও বাড়লো, ঠিক আছে, তো ভি এর মান কি হবে? কমে যাবে। তার মানে কি? তার মানে এটা বোঝাচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান যদি বেড়ে যায় তাহলে ভি এর মান কমে যাবে। তো আমরা একটু আগেই বললাম।
কি উদাহরণের সাহায্যে, কি তুমি যদি কোনো জলে কোনো একটা পাথরকে ফেলো এয়ার থেকে, তুমি প্রথমে এয়ারে আছে পাথরটা, টুপ করে জলে ফেলে দিলে, তার মানে ঘন মাধ্যমে গেলে তাহলে ওর গতিবেগ কি হবে, হ্রাস পাবে। তো দেখো গতিবেগ ওর হ্রাস পেল না। মিউ এর মান যদি বেড়ে যায়, মানে অপটিক্যাল ডেন্সিটি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান যদি বেড়ে যায়, তো ভি এর মান কি হবে, কম হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আবার যদি মিউ এর মান যদি কমে যায়, আর ভি এর মান তখন কি হয়ে যাবে, বেড়ে যাবে। একে অপরের কি আছে, অনন্য কাছে না। তার মানে মিউ এর মান যদি কমে যায় তাহলে ভি এর মান বাড়বে। মিউ এর মান কমে যাওয়া মানে ওই মিডিয়ামটা কি, পাতলা। তার মানে ওই মিডিয়ামে আলোর বেগ বা যে কোনো বস্তুর বেগটা কি হবে, ভেলোসিটি বেশি হবে। কারণ ওই বস্তুটা যখন আসবে ঘন মাধ্যম থেকে আসবে, আর এসে যখন ওই পাতলা মাধ্যমে যাবে, তখন কি হবে, ওর ভেলোসিটি বেড়ে যাবে। ওর ভেলোসিটি কি হবে, বেড়ে যাবে। তাহলে এটি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর তোমার গুরুত্ব। ঠিক আছে, এখন কোশ্চিন আছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর আই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ, ধরে নাও বললো গ্লাস 1.5 বললো, ধরে নাও। তো এর মানেটা কি লিখবো স্যার, এর মানেটা দুটো ভাবে একে এক্সপ্লেন করে যায়। দুটো কিভাবে এক্সপ্লেন করা যাবে স্যার, কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস 1.5 এর মানে হচ্ছে কি বায়ুর যা ঘনত্ব, ঠিক আছে, গ্লাসের ঘনত্বের থেকে 1.5 গুণ কম। বা তুমি এভাবে বলতে পারো কি গ্লাসের ঘনত্বটা বায়ুর ঘনত্বর থেকে 1.5 গুণ বেশি। ঠিক আছে, যদি তোমাকে এই টাইপের কোশ্চেন বোর্ড এক্সামে প্রচুর আসে, কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস 1.5 এর মানে কি, তাহলে তুমি লিখবে কি গ্লাসের ঘনত্বটা বা গ্লাসের অপটিক্যালি ডেনসিটি, ঠিক আছে, এয়ারের অপটিক্যালি ডেনসিটির তুলনায় 1.5 গুণ বেশি। এটা একটা অ্যান্সার লেখা যাবে। আর একটা অ্যান্সার লেখা যাবে কি গ্লাসে আলোর গতিবেগ, মানে গ্লাসের মধ্য দিয়ে আলোর গতিবেগ, ঠিক আছে, বায়ুর মধ্য দিয়ে আলোর গতিবেগের তুলনায় 1.5 গুণ বেশি। যেহেতু আমরা দেখলাম কি গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1/5, তার মানে আলোর বায়ুর তুলনায় 1.5 গুণ বেশি। তাহলে মিউ এর মান যদি বেশি হয়, মিউ এর মান যদি বেশি হয়, তাহলে ভি এর মান কি হবে, কমে যাবে। তার জন্য তোমাকে যখন গতিবেগ দিয়ে তুমি যখন অঙ্কটা মানে অ্যান্সারটা লিখবে, তো তুমি এইভাবে লিখবে কি গ্লাসে আলোর গতিবেগটা, ঠিক আছে, বায়ু মাধ্যমে আলোর গতিবেগের তুলনায় 1.5 গুণ কম। বাস, এটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বোঝা গেছে? চলো টুকে না মিটিয়ে দিই। আচ্ছা, নেক্সট। এখন আমরা দেখলাম কি একটা মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে গেল, গিয়ে ওর গতিবেগ কমে গেল। এর গতিবেগ কমে যাওয়ার ফলে কি হয়, আলো যে পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে ওই পথটা কিছুটা ওর ডাইরেকশন চেঞ্জ করে নেয়। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো বেন্ডিং অফ লাইট। কি বলবো আমরা এটাকে, বেন্ডিং অফ লাইট, বেন্ডিং অফ লাইট, এটাকে বলবো আমরা বেন্ডিং অফ লাইট। তাহলে বেন্ডিং অফ লাইটটা কি, বেন্ডিং অফ লাইটের সম্বন্ধে 4টা তোমাকে রুলস দেখাবো। তুমি দেখো, প্রথম 1 নম্বর রুলস, ঠিক আছে, এই যে মিডিয়াম আছে, তাহলে এই প্রত্যেকটা মিডিয়ামের কি থাকবে, একটা ঘনত্ব থাকবে। ওই ঘনত্বটাকে আমরা কি দ্বারা মেজার করব, অপটিক্যাল ডেনসিটি বা তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এই যে মিডিয়াম নিলাম, এই মিডিয়ামটা হচ্ছে μ1 ধরে নিলাম, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, এটাকে ধরে নিলাম আমরা μ2। এখন আমরা কি করলাম, কোনো উৎস থেকে একটা আলোক রশ্মিকে এই তলে ফেললাম। এই তলটা কি স্যার, এই তলটা হচ্ছে এয়ার মিডিয়াম আর ওয়াটার মিডিয়াম ধরে নিলাম, তর্কের খাতিরে এটা এয়ার মিডিয়াম আর এটা ওয়াটার মিডিয়াম ধরে নিলাম। তাহলে এয়ার মিডিয়াম আর ওয়াটার মিডিয়ামের যে বিভেদ তল আছে, এই তলের উপরে যখন আলো পড়বে তখন কি করতে হয়, এখানে একটা আমাদের নরমাল নিতে হয়। এই নরমালটা নিব, যে তলে পড়বে ওই তলের পারপেন্ডিকুলারে নরমাল নিতে হবে। তো নিলাম, এই যে নিলাম। এবারকার আলো কি হলো, এই পথ বরাবর বেরোবে। আমি ধরলাম কি μ1 লেস দেন অফ μ2,
বা মিউ টু গ্রেটার দেন অফ মিউ ওয়ান। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে মিউ টুটা কি ডেনসিটি দিয়ে আমরা তুলনা করেছি, তার মানে মিউটাকে ডেনসিটি দিয়ে আমরা তুলনা করেছি ঘনত্ব, তার মানে মিউ টু বেশি, মানে এই জায়গার ঘনত্ব, মানে এটা একটা মাধ্যম, এই মাধ্যমের ঘনত্বটা কি বেশি আর এই মাধ্যমের ঘনত্ব কম। তো যখন মাধ্যমের ঘনত্ব বেশি হবে, তখন যখন রেটা আসবে, তখন এই জায়গাতে দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগটা কি হয়ে যাবে? দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগটা কমে যাবে, কমে যাবে। তো আলোর গতিবেগ যখনই কমবে, তো আলো যে পথে যাওয়ার কথা, ধরো এই পথে যাওয়ার কথা, আলো সেই পথে না গিয়ে আলো এই দিকে চলে আসবে, অর্থাৎ নর্মালের দিকে আসবে, টুওয়ার্ডস দ্য নর্মাল, নর্মাল। বোঝা গিয়েছে যে আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আসলো, আর দ্বিতীয় মাধ্যমে কি হচ্ছে, আমাদের ঘনত্ব বেশি। তো দ্বিতীয় মাধ্যমে যদি ঘনত্ব বেশি হয়, তখন আলো কি হবে, নর্মালের দিকে চলে আসবে, আলো কি হবে, নর্মালের দিকে চলে আসবে। টুকে নাও। ও রান্না করছে, একটু পরে কল করছে। হয়েছে, চলো নেক্সট 2 নম্বর। আমরা এক্সাম্পল 2 নম্বর নেব। 2 নম্বর এখানে দেখো, আচ্ছা এটা হচ্ছে আমরা মিউ ওয়ান মিডিয়াম একটা ধরলাম, এটা মিউ টু ধরে নিলাম, আলো এভাবে পড়লো, এখানে কি নিব, আমার একটা নর্মাল নিব, এই যে একটা নর্মাল নিলাম। এখন আমি ধরে নিলাম কি মিউ ওয়ান গ্রেটার দেন অফ মিউ টু, মানে মিউ ওয়ানের ঘনত্ব বেশি, আলো প্রথম যে মাধ্যমে আছে ওই মাধ্যমে ঘনত্ব বেশি, আর আলো দ্বিতীয় যে মাধ্যমে যাবে ওই মাধ্যমের ঘনত্ব কম। এখন কি হচ্ছে কি, আলো যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে আলো আরো কিছুটা অংশ বেঁকে যায়, তার মানে ও অ্যাওয়ে ফ্রম দা নর্মাল, তার মানে নর্মাল থেকে দূরে সরে যায়, আলো নর্মাল থেকে দূরে সরে যায়, অ্যাওয়ে ফ্রম নর্মাল, নর্মাল মানে নর্মাল থেকে দূরে সরে যায়। তাহলে এই দুটো ঘটনা আমরা দেখতে পাবো বেন্ডিং অফ লাইটে। আরো দুটো আছে, তাহলে প্রথমটা কি, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন অবিলম্বের দিকে আসবে। দ্বিতীয়টা কি, আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে তখন নর্মাল থেকে দূরে সরে যাবে, নর্মাল থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, চলো এ দুটো হয়েছে। হ্যালো, হ্যাঁ একটু পরে কল করছি। হয়েছে, আচ্ছা নেক্সট 3 নম্বর। সরি তোমাদের ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে ধরে নাও দুটো মিডিয়াম আছে, ঠিক আছে, মিউ ওয়ান আর মিউ টু। তো আমি ধরে নিলাম যে কোনো মানে মিডিয়াম দুটো মিউ ওয়ান গ্রেটার দেন ইকুয়াল, আচ্ছা মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, অথবা মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান, যেই হোক না কেন, আলো যদি এই মিডিয়ামের লম্বভাবে পড়ে তাহলে যে পথ বরাবর পড়বে ওই পথে আলো বেরিয়ে যাবে, এই পথে পড়লো তো এই পার্টটা এই পথে বেরিয়ে যাবে, মানে এখানে আলোর কোনো বিচ্যুত হবে না, মানে ওর পাথের কোনো ডাইরেকশন চেঞ্জ হবে না। মিডিয়াম যেই থাকুক, কম বেশি যাই থাকুক, মিডিয়ামটা কম বেশি যাই থাকুক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান যাই হোক, দুটোর ক্ষেত্রে যত কমা বাড়া হোক কোনো সমস্যা নেই, কিন্তু আলো যদি মানে কোনো তলের লম্বভাবে পড়ে তাহলে যেভাবে পড়বে ওইভাবে বেরিয়ে যাবে, মানে ওই পাথ বরাবরই বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা 3 নম্বর হলো আমাদের। আচ্ছা 4 নম্বর বলছে ধরে নাও এটা একটা মিডিয়াম মিউ ওয়ান আর এটা একটা মিডিয়াম মাধ্যম মিউ টু, ঠিক আছে। তো এই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ওয়ান আর মিউ টু, যদি মিউ ওয়ান আর মিউ টু এর মান ইফ মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু, দেন কি হবে, দেন কি হবে, দেন আলো যে পথে আছে ওই পথে যেভাবে পড়বে ওইভাবে বেরিয়ে যাবে, যেভাবে পড়বে এইভাবে বেরিয়ে যাবে, যেভাবে পড়ুক এভাবে বেরিয়ে যাবে।
মানে এখানেও আলোর কোনো কি হবে, আলোর কোনো পাথের কোনো বিচ্যুত হবে না, যে পথে আছে ওই পথে বেরিয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে 4 নম্বর। চলো আচ্ছা, এখন আমরা এই যে বেন্ডিং অফ লাইটের প্রথম যে কার্ভটা পেয়েছিলাম, যে লেখচিত্র পেয়েছিলাম, ওই কার্ভটাকে নিচ্ছি আমরা। আলো এভাবে আসলো, এটা ওর নর্মাল, ঠিক আছে। এখন আলোটা এই পথে প্রথমে, আচ্ছা প্রথমে আলোটা এই পথে বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলবো আমরা ইনসিডেন্ট রে। আচ্ছা, এখানকার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে মিডিয়াম ছিল, ওখানে μ1 ধরেছিলাম, এটাকে আমরা μ2 ধরেছিলাম। আচ্ছা, তো প্রথমে দেখো তো, প্রথমে কি হয়েছে, এটা একটা এয়ার মিডিয়াম, আমি ধরে নিলাম এটা একটা এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম মিডিয়াম। তো এখন কোশ্চিন হচ্ছে কি, তোমাকে বললো এয়ার মিডিয়ামে আলোর বেগ কত, এয়ার মিডিয়ামে আলোর বেগ কত, ঠিক আছে। বা দ্বিতীয় কোশ্চিন হলো এয়ার মিডিয়ামে আলোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান কত। তাহলে তুমি কিভাবে বের করবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে লেখা যায় কি দ্বারা, মিউ দ্বারা। তাহলে μ1 এখানে আছে, এয়ার মিডিয়াম এটা আমাদের, ঠিক আছে। তাহলে μ1 ইকুয়াল টু কি হবে, সি বাই ভি, এটা বেরোলো। আচ্ছা, এটা আমাদের ওয়াটার মিডিয়াম আছে, কি আছে, ওয়াটার মিডিয়াম। এখন ওয়াটার মিডিয়ামে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 এর মান কি হবে, তাহলে μ2 এর মান কি হবে, μ2 ইকুয়াল টু কি হবে, সি বাই, এটা ভি1 ছিল, এটা হচ্ছে ভি2, সি বাই ভি2। তাহলে দুটো ইকুয়েশন তোমাকে লিখতে জানতে হবে। তাহলে কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করবো মানে কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা ওই মাধ্যমে আলোর গতিবেগ। আর ওয়াটার মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বার করবা, তাহলে ওয়াটার মিডিয়ামে যে গতিবেগ আছে ওটা, আর শূন্য মাধ্যমে যে গতিবেগ আছে ওটার অনুপাত, ঠিক আছে। এখন আমি কি করলাম, এখন আমি এখানে করি, আচ্ছা এখন আমি μ1 বাই μ2 করে দিলাম। কি করলাম, μ1 বাই μ2 ইকুয়াল টু কি হবে, সি বাই ভি1 বাই সি বাই ভি2। তাহলে এখান থেকে যে ইকুয়েশন পাবো, সি বাই ভি1 গুণিত ভি2 বাই কি হবে, সিউ। তাহলে দেখো তো, এটা এটা যদি কেটে যায় তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাচ্ছি μ1 বাই μ2 সমান কি পাচ্ছি, ভি2 বাই ভি1, ভি2 বাই ভি1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি μ1 বাই μ2 ইকুয়াল টু ভি2 বাই ভি1। খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। আচ্ছা, প্রথম ইকুয়েশনে এই যে প্রথম যে ইকুয়েশন ছিল এটা, এই ইকুয়েশনে দেখো তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ভেলোসিটিটা কি, একে অপরের কি, একে অপরের কি ব্যস্তানুপাতিক। তার মানে একটা বাড়লে একটা কমবে। তো এখানেও তো এসে দেখো μ1 এখানে, তো ভি1 নিচে, ভি2 এখানে, তো μ2 নিচে, তাহলে ব্যস্তানুপাতিক। এখন এখন দেখো μ2 বাই μ1, μ1 বাই μ2, μ1 বাই μ2 টাকে লেখা যায় μ1 আর নিচে তার উপরে, সরি প্রথমে এই যে μ1 আর এখানে লিখতে পারবো আমরা 2। এর মানে কি, এর মানে বুঝে যাচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1 রেসপেক্ট টু দা 2 মিডিয়াম। তার মানে প্রথম মাধ্যম মানে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে, এটাকে বাংলাতে বলছে কি, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তোমাকে বললো কি, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে কি লেখা যায়, তাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিখবে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে, যেটা সাপেক্ষে বলবে ওটা আগে হবে, আর যার বলবে ওটা পরে হবে 1। তাহলে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন যদি বলে কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, তাহলে তোমাকে লিখতে হবে কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে বলেছে, যার সাপেক্ষে বলবে ওকে আগে নাও, আর যার বলবে ওকে পরে নাও। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে μ2 μ1, তার মানে কি বোঝাচ্ছে, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ভি2 বাই ভি1। তাহলে এটা সমান লিখতে পারি ভি2 বাই ভি1 হয়েছে। টুকে নাও। চলো নেক্সট, মিটিয়ে দিলাম। আচ্ছা নেক্সট,
তাহলে এখান থেকে আমরা পেলাম μ2/μ1 ইকুয়াল টু v2/v1। আচ্ছা, একটা জিনিস আমরা আর জানি, v ইকুয়াল টু n ল্যামডা, এটা জানি না। ঠিক আছে, v ইকুয়াল টু আমরা কি জানি, n ল্যামডা। এই ভিটা কি, ভিটা হচ্ছে ভেলোসিটি। এটা কার উপরে নির্ভর করে ভেলোসিটিটা? মাধ্যমের উপরে। ঘন মাধ্যমে আলোর বেগ কম, তারপরে তোমার পাতলা মাধ্যমে আলোর বেগ কি বেশি। ঠিক আছে, তাহলে এটা মিডিয়ামের উপর নির্ভর করে। এটা এন যে কম্পাঙ্ক এটাকে বলে, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না, মনে রাখবে। ডু নট কি, এটা নির্ভর করবে না কার উপরে? সোর্সের, এটা মিডিয়ামের উপরে। ঠিক আছে, তাহলে এটা একমাত্র নির্ভর করবে তোমার সোর্সের উপরে। তা আলোক সোর্সের উপর নির্ভর করবে। আলোক সোর্স যদি চেঞ্জ হয় তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, আর ল্যামডাটা মিডিয়ামের উপর নির্ভর করবে। তাহলে এখন যদি আমরা ভি ইকুয়াল টু এন ল্যামডা, এখানে যদি লিখি v1 ইকুয়াল টু এন ল্যামডা 1 আর v2 ইকুয়াল টু এন ল্যামডা 2 যদি লিখি, তাহলে এখন আমরা যে সমীকরণটা পাবো দেখো তো। তাহলে v2 সমান কি লিখতে পারবো, এন ল্যামডা 2। তাহলে এন ল্যামডা 2 বাই v1 এর মান কি লিখবো আমরা, এন ল্যামডা 1। তাহলে এন এন কেটে গেল, তাহলে μ12 সমান লেখা যাবে v2 বাই v1 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে প্রচুর অঙ্ক আছে, নিটেও এসছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আসবে, এর আগেও এসেছে, এবং প্রচুর অঙ্ক আসবে। তোমার টেস্ট পেপারও পাবে, রায়মার্টিনও পাবে, প্রচুর পাবে। ঠিক আছে, টুকে নাও। এবারে আমরা কিছু নিউমেরিক্যাল করব, আমাদের মোটামুটি বোঝানো হয়ে গেল। ঠিক আছে, চলো টুকে নাও। এবারকার নিউমেরিক্যাল গুলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো মিটিয়ে দিই। তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম কি μ12, এটাই তো ইকুয়াল টু কি পেলাম আমরা, ইকুয়াল টু কি পেলাম আমরা বলো, v2 বাই v1 ইকুয়াল টু কি, ল্যামডা 2 বাই ল্যামডা 1। এটাই তো পেয়েছি। তাহলে এটাকে আমরা এখানে রেখে দিলাম। এদেরকে আমাদের অঙ্ক করতে হবে। চলো আমি একে একে অঙ্ক দিচ্ছি, বুঝাচ্ছি। প্রথম কোশ্চেন বলছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, তাহলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত, বায়ুর প্রতিসরাঙ্ক কত, বলেছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.33। তার মানে তোমাকে কি করতে হবে, অঙ্কটা প্রথমে পড়তে হবে কি, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলা আছে মানে মিউ এর মান। কার সাপেক্ষে বলা আছে, বায়ুর সাপেক্ষে। তো যার সাপেক্ষে বলবো ওটাকে আগে নিতে হবে। তো বায়ুর সাপেক্ষে মানে কি, এয়ার, দিয়ে দিলাম। জলের প্রতিসরাঙ্ক, তো যার বলেছে ওয়ার, তাহলে ওয়াটারের কত মান আছে 1.33। এখন বলেছে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, এরকা বলেছে মিউ এর মান বার করতে বলেছে, বাট কার সাপেক্ষে, জলের সাপেক্ষে। তাহলে জলটাকে আগে নিয়ে নাও, তার মানে ওয়াটার। কার বলেছে, বায়ুর, তার মানে তার মানে মিউ আর এখানে ডাব্লু, এটা যদি পেয়ে যাও তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটাকে কিভাবে করব, আচ্ছা এটাকে কিভাবে লিখা যায় বলো তো, মিউ ডাব্লু যেটা প্রথমে আছে ওটাকে প্রথমে লিখা যায়, আর নিচে কোনটাকে লিখবো, এই যে সাপেক্ষে যেটা আছে ওটাকে, তাহলে মিউ এভাবে লিখা যায়। ইকুয়াল টু কি আছে 1.33। আমাকে পেতে হবে কি, মিউ আর এখানে ডব্লু পেতে হবে। তাহলে এটা কিভাবে পাবো, আমি এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে কি হবে দেখো তো, মিউ বাই মিউ ডব্লু ইকুয়াল টু কি হবে 1/1.33।
এবারে দেখো কোন প্রতিসরাঙ্ককে আমরা কিভাবে লিখি, ডাব্লিউ এ, এটাকে কিভাবে লিখবো, মিউ ডাব্লিউ প্রথমে আসবে বাই মিউ এ, ঠিক আছে। দেখো মিউ এটাকে কিভাবে লেখা যাবে, কি মিউ ডাব্লিউ বাই মিউ এ, এটাকে লেখা যাবে না, এভাবে লেখা যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা আবার এখানে আসা যায়, আবার এখান থেকে এখানে আসা যায়, তাহলে এটা কিভাবে আসা যাবে দেখো তো, এটাকে এভাবে লেখা যাবে না, কি এখানে লিখি, আচ্ছা এখানে লিখি মিউ এ আর ডাব্লিউটাকে আগে করে দাও, তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল 1.13, সরি 1.133 হয়ে গেল। তাহলে আমাকে কি চেয়েছিল, আমার চেয়েছিল কি ওয়াটারের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তো পেয়ে গেল ওয়াটারের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটাকে উপরে তুলে দিলাম, ঠিক আছে। উপরে তুলে কি হবে, মানে এই পুরো টার্মটাকে একটা টার্মে লিখে যাবে কি মিউ এ বাই মিউ। তোমাকে যেটা বার করতে বলবে সেটা তোমার উপরে লাগবে, আর যার সাপেক্ষে বার করতে বলবে সেটা নিচে লাগবে। তাহলে নিচে চলে এসছে আমাদের, কিভাবে আসলো, আমরা অনন্য করে দিলাম, যেটা ছিল ওটাকে উল্টিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে এই টাইপের কোশ্চিন ছেলে মেয়েরা গুলিয়ে যায়, কার সাপেক্ষে কার, তো তোমার কিচ্ছু করতে হবে না, যার সাপেক্ষে বলবে ওটাকে আগে নিবে, আর যার মান বার করতে বলবে ওটাকে পরে নিবে, বাস হয়ে গেল। তারপর অনন্য করে দাও, দেখবো ওই জিনিসটাই চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন। তাহলে এই টাইপের অঙ্ক আসলে কোনো আর সমস্যা হবে কি, আশা করছি হবে না। চলো নেক্সট কোশ্চিন, নেক্সট কোশ্চিন কিভাবে, আচ্ছা নেক্সট কোশ্চিন বলছে কাচের প্রতিসরাঙ্ক, আমি শর্টকাটে লিখছি, কাচের প্রতিসরাঙ্ক মানে মিউ এর মান দেওয়া আছে, কাচের প্রতিসরাঙ্ক তার মানে মিউ গ্লাস, এভাবে অঙ্ক করবে। কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলা আছে, কোনো সমস্যা নেই। তারপরে বলেছে জলের প্রতিসরাঙ্ক, তাহলে মিউ ওয়াটার, মিউ ওয়াটার কত বলেছে 1.33, আচ্ছা যা বলেছে বলেছে, কোনো সমস্যা নেই। তারপরে বলেছে যদি কাচের আলোর বেগ এত হয়, কাচের আলোর বেগ তার মানে ভি গ্লাস, এটাই তো কাচের আলোর বেগ, কত বলেছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, কোনো সমস্যা নেই। তারপরে বলেছে তো হবে জলের আলোর বেগ কত, কি বলেছে ওয়াটারের আলোর বেগ কত, তাহলে ভি ওয়াটারের আলোর বেগ কত, তাহলে কিভাবে করবে দেখো এখান থেকে কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা। তা আমরা প্রথমে একটা সম্পর্ক তো এটাই জানি কি মিউ ইকুয়াল টু কি সি বাই ভি, এটাই তো জানি। তাহলে আমাকে ভি ডাব্লিউর মান চেয়েছে, তাহলে আমি এটাকে মিউটাকে আমরা কি একবার জি দিয়ে লিখেছি, ডব্লিউ দিয়ে লিখেছি, ভি জি ভি ডাব্লিউ, তার মানে সম্পর্কটা এটা আসা যায় কি প্রথমে যেটা সম্পর্ক হবে ওয়াটারের, প্রথমেরটা আমরা ওয়াটার গ্লাসের লিখছি, তাহলে মিউ জি ইকুয়াল টু কি লিখবো সি বাই ভি জি, হয়ে গেল। তারপরে আমরা ওয়াটারের লিখবো, তাহলে মিউ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে ভি সি বাই ভি ডাব্লিউ, হয়ে গেল। এর দুটাকে অনুপাত করে দাও, তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ ইকুয়াল টু সি বাই ভি জি, ঠিক আছে। আর গুণিত দিয়ে ভি ডাব্লিউ বাই কি হবে সি, এ সি সি কেটে গেল, ঠিক আছে। আমাকে বার করতে বলেছে ভি ডাব্লিউ, তাহলে ভি ডাব্লিউ সমান কি হয়ে যাবে মিউ জি ইন্টু ভি জি বাই ভি ডাব্লিউ, তার মানে মিউ ডাব্লিউ, মিউ ডাব্লিউ, এটা তুমি এখানে মান বসিয়ে দাও, তোমার মান চলে আসবে। বুঝতে পেরেছো, কোনো সমস্যা? তাহলে আজকের টপিক এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখান থেকে যতগুলো নিউমেরিক্যাল আসবে তোমাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, মিউ ইকুয়াল টু সি বাই ভি, মিউটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সিটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা কি যে মিডিয়ামে তোমার বেগ বার করতে বলবে সেই মিডিয়ামে। আর যে এটা কোন সাপেক্ষে বললে আগে হবে, আর যার বলবে ওটা পরে হবে, বাস। ওখান থেকে মিউ সম্পর্ক কি আছে v2 বাই v1 λ2 বাই λ1। ওকে, থ্যাংক ইউ। এরপরে নেক্সট সিরিজ অবশ্যই নিয়ে আসবো, আর তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে, ঠিক আছে। ওকে।